2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চান্ডিকা হাথুরু সিংহেই থাকছেন বাংলাদেশ দলের হেড কোচ। টানা ব্যর্থতা আর নানা সমালোচনার পরও লঙ্কানের ওপরই আস্থা বিসিবির। পাকিস্তানের বিপক্ষে পুরো টেস্ট সিরিজেই থাকবেন সাকিব, জানালেন জালাল ইউনুস। বছরের অন্যান্য সময় পাওয়া না গেলেও এই সিরিজে থাকছেন মুশতাক আহমেদও। এবং বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ নিয়ে এনএসসির আকাশ কুসুম গল্প। নভেম্বরে কাজ শেষ করার কথা বলা হলেও বসেনি গ্যালারির শেড, চেয়ার, ফ্লাড লাইট নিয়েও ধোঁয়াশা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চান্ডিকা হাথুরু সিংহেই থাকছেন বাংলাদেশ দলের হেড কোচ। তার অধীনে সবশেষ ওয়ানডে ও টি-20 বিশ্বকাপে চরম ব্যর্থ টাইগাররা। তবুও কোনো এক অজানা কারণে আরও এক আইসিসি ইভেন্টে এই লঙ্কান কোচের ওপরই পূর্ণ আস্থা রাখছে বিসিবি। থাকা অবস্থায় একজনকে যদি আগেই জেনে যায় যে তাকে রাখবো না, তাহলে তার একটা ইম্প্যাক্ট পড়তে পারে। আবার আমরা যদি বলি যে হ্যাঁ করব, তাহলেও আবার এটা ঠিক হবে না যদি না করি। হাথুরুকে কিসের এত ভয় বিসিবির? লঙ্কান কোচকে তোয়াজ করে চলেন খোদ বিসিবি সভাপতি। পারফরমেন্স যাচ্ছে তাই, কিন্তু তাকে যেন কিছুই বলা যাবে না। 2023 সালের 31 জানুয়ারি দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ হিসেবে যোগ দেন চান্ডিকা হাথুরু সিংহে। কিন্তু এই 1.5 বছরের বেশি সময়ে দলের পারফরমেন্সের গ্রাফ নিম্নমুখী। এই সময়ে তার অধীনে 3 ফরম্যাট মিলিয়ে 73টি ম্যাচ খেলেছে টাইগাররা, যার মধ্যে সবচেয়ে বাজে অবস্থা প্রিয় ফরম্যাট ওয়ানডেতেই। তার দ্বিতীয় অধ্যায়ে 2টি মেগা ইভেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ। 2023 ওয়ানডে ও 2024 টি-20 বিশ্বকাপ, 2 ইভেন্টেই সবাইকে চরম হতাশ করেছে দল। 2007, 11, 15 ও 19 প্রতিটি আসরে 3টি করে ম্যাচ জিতলেও গত বছর ভারত বিশ্বকাপে সাকিবের নেতৃত্বাধীন দল জিততে পেরেছিল মোটে 2 ম্যাচ। বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকেই। এবছর আমেরিকায় অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে কোয়ালিফাই করার সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু তা হেলায় হারিয়ে সুপার 8-এ উঠেই তৃপ্ত ছিল শান্ত বাহিনী। আফগানিস্তানের বিপক্ষে শীর্ষ 8-এর শেষ ম্যাচে ব্যাটসম্যানদের হাল ছেড়ে দেওয়ার ঘটনা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় আক্ষেপ হয়ে থাকবে। কিন্তু এমন দুর্দশার পরও হাথুরুতেই আশা, হাথুরুতেই ভরসা বোর্ডের। আপাতত এখন পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত হয় নাই যে কোচ চেঞ্জ হবে কিনা, বাট তার টেনিয়ার হচ্ছে আপ টু চ্যাম্পিয়ন্স ট্রফি। মাঝে অনেকটা সময় দলীয় ঐক্যের কারণেই সাফল্য পেয়েছে বাংলাদেশ, কিন্তু হাথুরুর দূরদর্শিতার অভাবে সে ঐকতান হারিয়েছে। 2 তারকা সাকিব তামিমের সম্পর্ক উন্নয়নে ব্যর্থ তিনি। ড্রেসিং রুমে গুমোট এক পরিবেশ। ক্রিকেটারদের আস্থাভাজন খালেদ মাহমুদ সুজন জাতীয় দল থেকে দূরে আছেন এক হাথুরু সিংহের কারণেই। ব্যাটিং অর্ডারে নেই স্থিতিশীলতা, প্রশংসা কুড়ানো পেস আক্রমণ, চ্যালেঞ্জিং উইকেটে রীতিমতো ছন্ন ছাড়া। তবুও 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে লঙ্কান কোচ থাকবেন টাইগারদের দায়িত্বে। কিন্তু আরেক আইসিসি ইভেন্টে হাথুরুর ওপর ভরসা করতেই ভয় পাচ্ছেন সমর্থকরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। সাকিব আল হাসানকে নিয়েই পাকিস্তান সফরের পরিকল্পনা বিসিবির। এই সিরিজ দিয়ে আবারও স্পিন কোচের দায়িত্বে ফিরছেন মুশতাক আহমেদ। যদিও তার সঙ্গে আপাতত চুক্তি শুধু পাকিস্তান সিরিজের জন্যই, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। গেল ওয়ানডে বিশ্বকাপ শেষে দলের ভরাডুবির কারণ খুঁজে বের করতে প্রতিবেদন নিয়ে আশার বলি দেন বিসিবির হর্তাকর্তারা। প্রতিবারের মতো সে রিপোর্টও আলোর মুখ দেখেনি। এবার টি-20 বিশ্বকাপের প্রতিবেদন নিয়েও কি একই পথে হাঁটছে বোর্ড? এখানে এক একজনের এক এক রকম কমেন্ট আছে, কোচের একরকম আছে, ম্যানেজারের একরকম হয়তো কমেন্ট আছে। তো সেজন্য এটা নিয়ে না বসে আলাপ আলোচনা না করলে আপনাদের সাথে এটা কথা বলা নিয়ে ঠিক হবে না। বাংলাদেশ ক্রিকেটে বড় নাম সাকিব আল হাসান। বর্তমানে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন তিনি। ফলে চট্টগ্রামে টেস্ট দলের সম্ভাব্য ক্রিকেটারদের প্রস্তুতিতে অংশ নেননি। আসন্ন পাকিস্তান টেস্টে সাকিব দলে থাকবেন কিনা সে নিয়েও কথা উঠেছে। এবার সে শঙ্কা দূর করলেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস। টাইগার অলরাউন্ডারকে নিয়ে পাকিস্তান সফরের পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। বোর্ডের সাথে কথা হয়েছে, আমার সাথে কথা হয়েছে, সিলেক্টরদের সাথে কথা হয়েছে। হি ইজ অ্যাভেলেবল, পাকিস্তান সিরিজে পাওয়া যাবে তাকে। গত এপ্রিলে স্পিন কোচের দায়িত্ব নেন মুশতাক আহমেদ। বিসিবির সঙ্গে তার চুক্তি ছিল টি-20 বিশ্বকাপ পর্যন্ত। তবে মুশতাকের কাজে বোর্ড সন্তুষ্ট হওয়ায় তার সঙ্গে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে আগ্রহী বিসিবি।
ডিসেম্বর পর্যন্ত তাকে পাওয়া না গেলেও আপাতত শুধু পাকিস্তান সিরিজে কোচিং প্যানেলে দেখা যাবে এই কিংবদন্তিকে। মুশতাককে আমরা পাকিস্তান সিরিজের জন্য পাবো, আর যেহেতু সামনে ওর নিজেরও কিছু প্রোগ্রাম আছে, সেই জন্য সে পারছে না যে বাকি সিরিজে যেগুলোতে অ্যাভেলেবল থাকতে। পাকিস্তানের বিপক্ষে লাল বলের সিরিজে বিবেচনায় রাখা হচ্ছে তাসকিন আহমেদকেও। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। অলিম্পিকের খবর। প্যারিস অলিম্পিকে এখন পর্যন্ত 9টি স্বর্ণ জিতে মেডেল টেবিলের শীর্ষস্থান দখলে রেখেছে চীন। 7 রৌপ্য ও 3টি ব্রোঞ্জ সহ 19টি পদক তাদের দখলে। 8টি স্বর্ণসহ 26 মেডেল নিয়ে দ্বিতীয় স্থানে আছে স্বাগতিক ফ্রান্স। তবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি 30টি পদক জিতেছে যুক্তরাষ্ট্র। মাত্র 5টি স্বর্ণ জেতায় টেবিলে তাদের অবস্থান অবশ্য 7 নম্বরে। এখন পর্যন্ত হতাশাই জন্ম দিয়েছেন বাংলাদেশের খেলোয়াড়রা। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন SM ইকবাল। জেসিকা ফক্স, মৌলিকা লাগান, এই দুই অ্যাথলিট অস্ট্রেলিয়াকে দুর্দান্তভাবে রেসে ফিরিয়েছেন প্যারিস অলিম্পিকে। একজন ক্যানোয়েস্ট, আরেকজন হচ্ছেন সুইমার। তাদের নৈপুণ্যে কিন্তু বেশ টেক্কা দিচ্ছে অস্ট্রেলিয়ান অ্যাথলিটরা। একইভাবে বলতে হয় লিওন মার্চান্দের কথা। এই ফ্রেঞ্চ সাঁতারু কিন্তু দুর্দান্ত পারফর্ম করে চলেছেন এবং তিনি এই প্যারিস অলিম্পিকে জলদানব হিসেবে আবির্ভূত হয়েছেন। এরই মধ্যে বেশ কটি স্বর্ণপদক তিনি জয় করে নিয়েছেন এবং তাকে কেন্দ্র করে বা তার উপর ভর করেই কিন্তু প্যারিস অলিম্পিকে দুর্দান্ত কিছু করার প্রত্যাশা করছে ফ্রান্স। এছাড়া চায়না এবং জাপানের অ্যাথলিটদের কথা যদি বলতে হয়, চায়নার কথা যদি স্পেশালি বলতে হয়, শেন লিয়াও তিনি শুটিংয়ে দুর্দান্ত করেছেন। জাপানের ওকার কথা বলতে হয়, তিনি কিন্তু আর্টিস্টিক যে জিমন্যাস্টিক, সেই জিমন্যাস্টিক্সে 2টি স্বর্ণপদক জিতেছেন। মোটা দাগে এই প্যারিস অলিম্পিকে এই অ্যাথলিটগুলো এখন পর্যন্ত স্পটলাইটে রয়েছে এবং পদক তালিকার যে লড়াই, সেই লড়াই কিন্তু এখন পর্যন্ত বলা যেতে পারে অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং গ্রেট ব্রিটেন তাদের সঙ্গে কিন্তু বেশ দুর্দান্তভাবে টেক্কা দিয়ে চলেছে এশিয়ার দেশ চীন এবং জাপান। তবে বাংলাদেশের জন্য প্যারিস অলিম্পিক এখনও হতাশারই হয়ে রয়েছে। সবচেয়ে প্রত্যাশার যে ইভেন্টটি ছিল বাংলাদেশের জন্য, সেখানে কিন্তু সাগর ইসলাম ব্যাপকভাবে হতাশ করেছেন। রেসে ফিরেছে গ্রেট ব্রিটেন, চেষ্টা করে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই তুলনায় ইতালি এবং কানাডার যেই অ্যাথলিট রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত হতাশার বৃত্তেই আবদ্ধ রয়েছে। প্যারিস অলিম্পিকে আজ 20টি স্বর্ণপদকের নিষ্পত্তি হয়েছে, তবে বলা যাবে না কোনো একটি দেশ একক আধিপত্য দেখাতে পেরেছে। তারপরও আলাদা করে বলতে গেলে বলতে হয় ফ্রান্সের কথা, কারণ ফ্রান্স এই অলিম্পিককে ঘিরে যে লম্বা সময় ধরে প্রস্তুতি নিয়েছে সেটি কিন্তু তাদের অ্যাথলিটদের পারফরমেন্সে দেখা যাচ্ছে এবং মেডেল তালিকার দিকে যদি তাকানো হয় সেখানেও কিন্তু তার প্রমাণ পাওয়া যায়। সুতরাং দিন যত এগুচ্ছে ফ্রান্স কিন্তু তাদের পরিচয়টা আরও শক্তপোক্তভাবে দিচ্ছে এবং এমনও হতে পারে এবারের অলিম্পিকে অর্থাৎ প্যারিস অলিম্পিকে কোনো রেকর্ড করে ফেলতে পারে ফ্রান্স। SM ইকবাল, সময় সংবাদ, প্যারিস। প্যারিস অলিম্পিক ফুটবলে ফ্রান্স আর্জেন্টিনার ফুটবল ম্যাচ এখন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। গেল কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে আলবি সেলেস্তেদের 36 বছরের শিরোপা খরা কাটানো এবং মেসি এমবাপ্পের মধ্যে স্নায়ুযুদ্ধের প্রভাব পড়ছে অলিম্পিকের ম্যাচেও। প্যারিস থেকে আরও জানাচ্ছেন SM ইকবাল। প্যারিস অলিম্পিকের যেই দলগত ইভেন্টগুলো রয়েছে এর মধ্যে এখন পর্যন্ত মোস্ট ডিমান্ডিং ম্যাচ হয়ে উঠেছে আর্জেন্টিনা এবং ফ্রান্সের ফুটবল ইভেন্টের কোয়ার্টার ফাইনালের ম্যাচটি। কেন আর্জেন্টিনা এবং ফ্রান্সের ম্যাচটি হুট করে মোস্ট ডিমান্ডিং হয়ে উঠল, এর কারণ খুঁজতে অবশ্য খুব বেশি ব্যাখ্যা করার প্রয়োজন নেই। কারণ 6 বছর ধরে যারা হচ্ছে আর্জেন্টিনা এবং ফ্রান্স ফুটবলের খোঁজ খবর রেখেছেন তারা খুব ভালো করেই মেলাতে পারবেন সমীকরণটা। সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনা এবং ফ্রান্সের ম্যাচটাকে যে কোনো কম্পিটিশনে যে কোনো পর্যায়ে একটু আলাদাভাবে দেখা হচ্ছে, স্পেশালি 2022 বিশ্বকাপের পর থেকে। লিওনেল মেসিকে মাথা নিচু করে চলে আসতে হয়েছিল রাশিয়া বিশ্বকাপ থেকে, যেখানে হচ্ছে কিলিয়ান এমবাপ্পের একক আধিপত্য ছিল এবং তখন থেকেই কিন্তু ইউরোপিয়ান মিডিয়া বা বিভিন্ন মিডিয়াতে একটা তর্ক জুড়ে দেওয়া হয়, তাহলে কি লিওনেল মেসির যে মসনদ, লিওনেল মেসি এতদিন ধরে যে ফুটবল বিশ্বে রাজত্ব করছেন সেখানে কি কিলিয়ান এমবাপ্পে ভাগ বসাতে চলেছেন? এরকম একটা আলোচনা, সমালোচনা, গুঞ্জন, এরকম একটা বিষয় কিন্তু মিডিয়া তখন তোলা শুরু করলো। ওই যে আর্জেন্টিনা এবং ফ্রান্সের ফুটবলের মধ্যে একটু তিক্ততা কিন্তু সেখান থেকেই শুরু হলো। প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালেই দেখা হয়ে যাচ্ছে এই দুই দলের। ধরা হচ্ছে এবার প্যারিস অলিম্পিকের স্বর্ণপদক জয় করবে ফ্রান্স ফুটবল ইভেন্টে, কারণ তাদের দলটা এতটাই গোছালো, এতটাই কম্প্যাক্ট, সেই সম্ভাবনা তাদের আছে। আর্জেন্টিনার অলিম্পিকটা খুব ভালোভাবে শুরু হয়নি, তবে তারা কামব্যাক করে ঠিকই কোয়ার্টার ফাইনালে জায়গা করেছে, কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি। তাই
শীর্ষ 8-এই দেখা হয়ে যাচ্ছে দুই দলের মাঝে। এখন সিনিয়রদের মাঝে যে সম্পর্কের তিক্ততা, সেটার প্রভাব তো অবশ্যই জুনিয়রদের মধ্যে কিছু না হলেও পড়েছে। আর তাই এই ম্যাচকে ঘিরে ঠিক এই মুহূর্তে প্যারিসে তথা ফ্রান্সে বাড়তি উত্তেজনা, বাড়তি উত্তাপ। SM ইকবাল, সময় সংবাদ, প্যারিস। অনেক আশা থাকলেও আর্চারিতেও শেষ পর্যন্ত ব্যর্থতাই সঙ্গী হলো। আর্চারি রিকার্ভ পুরুষ এককে ইতালির মাউরো নেসপলির কাছে 6-0 সেট পয়েন্টে হেরেছেন বাংলাদেশের সাগর ইসলাম। প্যারিস থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে দেশের হয়ে ভালো করতে চান সাগর। ফ্রান্সের প্যারিস থেকে SM ইকবালের আরও একটি রিপোর্ট। এই ওয়ার্ল্ড বেস্ট প্লেয়ারদের সাথে খেলাকে কত জোর খেলতে বাংলাদেশে কেউ খেলে। এ যেন শুধুই সান্ত্বনা। প্যারিস অলিম্পিকের শেফটো মিশন হয়তো সাগরকে বোঝানোর চেষ্টা করছেন, এখানেই শেষ নয়। তবে বাস্তবতা হলো তার ব্যর্থতার মধ্য দিয়ে আক্ষরিক অর্থেই প্যারিস অলিম্পিকের সব সম্ভাবনাই শেষ হয়ে গেল বাংলাদেশের। নেসপলি যে কঠিন পরীক্ষা নেবেন তা ছিল অনুমিত। প্রথমেই 10 বাংলার আর্চারের স্কোর 8-9-10। প্রথম সেটে হার 30-27 ব্যবধানে। দ্বিতীয় সেটে নেসপলি শুরু মার্টিন ফ্রেডেরিকের ছাত্র, হেরে বসেন 26-27 পয়েন্টে। টিকে থাকার শেষ সেটে দাঁড়াতেই নিজের প্রতি কনফিডেন্স ছিলাম যে আমি যদি নর্মাল খেলাটা খেলতে পারি তাহলে হয়তো অ্যাটলিস্ট একটা ফাইট দিতে পারবো বা ভালো কিছু করতে পারবো। সো ওই টেন্ডেন্সিটাই ছিল, একটু দিয়ে চেষ্টা করছি, বাট কোনো কারণে হয় না। ইনশাল্লাহ এখানে থেমে থাকবো না, নিজেকে আরও স্ট্রংভাবে তৈরি করার চেষ্টা করবো এবং সামনের গুলোতে ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি এখানে নিজের চিন্তা করতেছি না যে সব শেষ, আমি চিন্তা করতেছি এখান থেকে শিখে আমি পরবর্তীতে আমি আরো কিভাবে নিজেকে স্ট্রং করতে পারি। 5 সেটের খেলা হলেও প্রথম 3 সেট হেরে যাওয়ায় লম্বা হয়নি ম্যাচের দৈর্ঘ্য। টোকিওর পর প্যারিসেও ব্যর্থ হলো আর্চারির কোটা প্লেস। কোটা প্লেস পেয়ে আসলেও ব্যর্থতার পরিচয় দিলেন সাগর ইসলাম। মাউরো নেসপলি দেখিয়ে দিলেন অলিম্পিকের মতো মঞ্চে বাংলাদেশের অবস্থান আসলে কোথায়। ইমরানুরের একটি ইভেন্ট বাকি থাকলেও সাগরের বিদায়ের মধ্য দিয়ে আক্ষরিক অর্থেই শেষ হয়ে গেল বাংলাদেশের অলিম্পিক মিশন। ইতিহাসের পাতায় যা লেখা থাকবে আরও একটি শিক্ষা সফর হিসেবেই। প্যারিস থেকে SM ইকবাল, সময় সংবাদ, ফ্রান্স। নির্ধারিত সময়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ করতে চায় জাতীয় ক্রীড়া পরিষদ। যদিও এখনও শেষ হয়নি গ্যালারির শেড নির্মাণ ও চেয়ার বসানোর কাজ। ফ্লাড লাইট নিয়েও রয়েছে ধোঁয়াশা, তৈরি হয়নি প্রেস বক্সও। তবে প্রকল্প পরিচালক দাবি করছেন নভেম্বরেই শেষ হবে সংস্কার কাজ। হাতে বাকি আর মাত্র 5 মাস। এরপর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বুঝিয়ে দেবে জাতীয় ক্রীড়া পরিষদ। তবে এখনো বাকি বিস্তর কাজ। জায়ান্ট স্ক্রিন বসলেও শেষ হয়নি শেড নির্মাণ, ফ্লাডলাইট, গ্যালারি ও প্রেস বক্সের কাজ। বর্তমান যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই পুরোদমে চলছে স্টেডিয়াম সংস্কার কাজ। প্রতিনিয়তই প্রকল্প পরিচালকের কাছ থেকে স্টেডিয়ামের সংস্কার কাজের খোঁজ খবর নিচ্ছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। আর নভেম্বরের মাঝে স্টেডিয়াম পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে বলে প্রত্যাশা বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রকল্প পরিচালকের। আমাদের সকল টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে এবং সব কাজ অত্যন্ত দ্রুত গতিতে চলছে। আমরা 15 অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে আমরা কমপ্লিট করার চেষ্টায় আছি। শেষ মাস আমরা রেখেছি টুকটাক যদি কোথাও গ্যাপ থাকে সেই গ্যাপ পূরণের জন্য। এরই মধ্যে শেষ হয়েছে পশ্চিম পাশে শেড নির্মাণের কাজ। চেয়ার বসানোর জন্য প্রস্তুত করা হয়েছে সেই পাশের গ্যালারিও। জোরে সোরে চলছে পূর্ব পাশের শেড নির্মাণের কাজও। সরিয়ে ফেলা হচ্ছে পুরাতন জায়ান্ট স্ক্রিন, আর ভিআইপি গ্যালারিতে বসানো হচ্ছে চীন থেকে নিয়ে আসা নতুন চেয়ার। তবে এখনো ফ্লাড লাইট নিয়ে কাটেনি ধোঁয়াশা। প্রকল্প পরিচালকের দাবি জরুরি ভিত্তিতে জার্মানি থেকে বিশেষ ব্যবস্থায় আনা হচ্ছে ফ্লাড লাইট। প্রশস্ত করা হচ্ছে দক্ষিণ পাশের ভিআইপি গেটের রাস্তা। ফ্লাড লাইটের আপডেটের ব্যাপার হলো যে গ্রাউন্ড ওয়ার্কগুলো চলছে, ঠিকাদার কোম্পানির সাথে আলাপ করেছি। তারা বলেছে, আমি বলেছি যে কোনোভাবেই 15 অক্টোবরের মধ্যে আমার মাল সাইটে পৌঁছতে হবে। তো ওনারা কালকে অল্টারনেটিভ আমাকে বলছে যে প্রয়োজনে আমরা বিমানে আনবো। প্রবেশপথটা খুবই কনজাস্টেড ছিল, ভিআইপি প্রবেশের জন্য অপ্রতুল বলে বিভিন্ন সময় এটা ধারণা করা হয়েছে। পরবর্তীতে আমরা আমাদের কনসালটেন্টের সাথে আলাপ করে এই গেটটা ইতিমধ্যে ভেঙে বড় করার উদ্যোগ নেওয়া হয়েছে। গেল 4 বছর ধরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ করেও শেষ করতে পারেনি জাতীয় ক্রীড়া পরিষদ। এর মাঝে বেশ কয়েকবার বেড়েছে প্রকল্পের বাজেট। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, জামাতের রাজনীতি নিষিদ্ধের প্রক্রিয়া নিয়ে সচিবালয়ে কথা বলছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি কথা বলবো, সকলেই প্রশ্ন করবে, কোনোটাই কিন্তু হবে না।
মাননীয় মন্ত্রী যে স্যার বলুন না স্যার মন্ত্রী মহোদয় বলুন প্লিজ। দেখেন আজকে আমি বোধহয় গত পরশুদিন আপনাদের সামনে বলেছিলাম যে প্রথমে আপনার 14 দলের একটা সভা হয়েছিল, সেই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে জামাতে ইসলামকে আপনার রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হবে। এটার একটা আইনি প্রক্রিয়া আছে, সেই আইনি প্রক্রিয়া গত পরশু আমরা শুরু করে দিয়েছিলাম এবং সেই আইনি প্রক্রিয়া শুরু করার মধ্যে এটার কিন্তু এই যে গেজেট নোটিফিকেশন হয় সেটারও কিন্তু একটা কিছু আইনি বাধ্যবাধকতা পূরণ করতে হয়। তো সেই কারণে গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আইনি বাধ্যবাধকতা পূরণ করে আজকে সকালে এটা আমার মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ডিভিশনে পাঠানো হয়েছিল এবং লেজিসলেটিভ ডিভিশনে পাঠানো হওয়ার পরে আমরা এটাকে ভেটিং করে আমরা আবার এটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। আমার মনে হয় যে কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই গেজেট নোটিফিকেশন পাবলিশ করে দিবেন। সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে সন্ত্রাস বিরোধী আইনের 18(1) ধারায় জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য যে অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল এবং এটা সন্ত্রাস বিরোধী আইনে যে দ্বিতীয় তফসিল আছে সেইখানে সেই নামগুলো সেই তালিকাভুক্ত হবে। জামাতের রাজনীতি নিষিদ্ধের প্রক্রিয়া নিয়ে কথা বলছিলেন আইনমন্ত্রী। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সচিবালয়ে। এই ইন্টারভিউটি পুরোটা দেখতে আসলে সার্চ করুন আমাদের সময় টিভির ফেসবুক পেজে। ড্র দিয়ে শেষ হলো পাকিস্তান সিরিজ সামনে রেখে বিসিবি লাল ও সবুজ দলের 3 দিনের ম্যাচ। দ্বিতীয় ইনিংসে মাত্র 2 ওভার ব্যাটিং করার সুযোগ পায় লাল দল। এর মাঝেই সৌম্য সরকারের উইকেট খোয়ায় তারা। প্রথম ইনিংসে আগের দিন দারুণ খেলা প্রীতম এদিন ফিরেছেন 44 রানে। এরপরই নাইম হাসানও ফেরেন 40 রান করে। বোলিংয়ের পর তানজিম সাকিব ব্যাট হাতেও আস্থার প্রমাণ দেন। 166 রানে অল আউট হয় লাল দল। 124 রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে 97 রান যোগ করে ইনিংস ঘোষণা করে মেহেদী মিরাজ। 222 রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র 2 রান সংগ্রহ করতেই শেষ হয় তৃতীয় দিনের খেলা। ফলে ড্র মেনেই মাঠ ছাড়েন ক্রিকেটাররা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। দুপুরের সময় সঙ্গে থাকবেন সহকর্মী মার্জিয়া শ্রেয়া। ধন্যবাদ মাকসুম। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।